আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতিদিনের পড়াশোনা নিয়ে আবার হাজির হয়েছি। আজ আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত আর পরিবেশ ও বিজ্ঞান নিয়ে আলোচনা করব। গণিতের আমরা কোষে দেখি 5.1 আর পরিবেশ ও বিজ্ঞানে 31 পাতা 32 পাতা আলোচনা করে নেব। দেখো, এর আগে যা যা পড়া হয়েছে সমস্ত কিছু লিঙ্ক ডিসক্রিপশানে কিংবা প্লে লিস্টে পেয়ে যাবে। তোমাদের দরকার থাকলে তোমরা দেখতে পারো, তোমাদের কাজে আসতে পারে। আর আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। চলো আজকে পড়াটা শুরু করি। দেখো, আজকে আমরা দেখছি কোষে দেখি 5.1। দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে বীজগাণিতিক চলরাশির ধারণা। দেখো এখানে কি রয়েছে, আমি দেশলাই কাঠি দিয়ে নিচের মতো ভি জেড ই ডি তৈরি করার চেষ্টা করি। যে কোনো নকশায় প্রয়োজনীয় কাঠির সংখ্যা জানার সহজ নিয়ম গড়ার চেষ্টা করি। দেখো এইখানে ইংরেজিতে ভি জেড ই ডি তৈরি করা হয়েছে। ভি করতে আমাদের দুটো দেশলাই কাঠি লেগেছে, জেড করতে একটা, সাইডে একটা, এখানে একটা, তিনটে দেশলাই কাঠি লেগেছে। ই করতে এই তিনটে, পাশে একটা, চারটে দেশলাই কাঠি লেগেছে। আর ডি করতেও ধরো আমাদের 1 2 3 4 চারটে করে দেশলাই কাঠি লেগেছে। এবারে কি বলছে দেখো, একটি ভি করতে দেশলাই কাঠি লাগে দুটি, তাহলে দুটো করতে লাগবে কটা, 2 × 2 4টি। তিনটে ভি করতে লাগবে 2 × 3 = 6টি। এবার এক্সট্রা ভি তৈরি করতে লাগবে কত, 2 × x = 2xt। সেরকমভাবে জেড তৈরি করতে 3টি লাগে, দুটো জেড করতে লাগে 3-এর সঙ্গে 2 গুণ, 3টে লাগলে 3-এর সঙ্গে 3 গুণ, এক্সট্রা লাগে এক্সের সঙ্গে 3 গুণ করতে হবে, 3x হবে উত্তর। সেরকম ই তৈরি করতে লাগে 4টে, একটা করতে লাগে 4টে, দুটো করতে লাগবে 8টা, 2 দ্বিগুণ, 3টে করতে লাগলে তাকে 3 দ্বিগুণ করতে হবে, আর এক্সট্রা করতে লাগলে তাকে x দ্বিগুণ করতে হবে। 4 × x মানে 4xt লাগে। আবার ডি তৈরি করতে গেলে ওই একই রকমভাবে এক্সট্রা ডি তৈরি করতে গেলে 4 × x = 4xt দেশলাই কাঠি লাগবে। দেখো তারপরে কি রয়েছে, একটা অঙ্ক রয়েছে, আমি আমার দাদার থেকে 4 বছরের ছোট, দাদার বয়স 1 বছর হলে আমার দাদার বয়সের মধ্যে দিয়ে আমার বয়স লেখার চেষ্টা করি। দেখো আমার দাদার বয়স 1 বছর, আমার বয়স দাদার থেকে 4 বছরের কম, কম মানে তো বিয়োগ, তাহলে আমার বয়স কত হবে, x - 4। ঠিক আছে। তারপরটা হচ্ছে রাফিকা বেগম আর আজমা খাতুন মালা তৈরি করছে। রাফিকা বেগম যতগুলো মালা গাঁথলো, আজমা খাতুন তার থেকে 6টা মালা বেশি গাঁথলো। আজমা খাতুন কতগুলো মালা গাঁথলো তার সংখ্যা জানার সহজ নিয়ম তৈরি করি। দেখো কীভাবে হবে, ধরি রফিকা বেগম xটি মালা গাঁথলো এবং আজমা খাতুন রফিকা বেগমের থেকে 6টি মালা বেশি গাঁথলো, বেশি মানে যোগ, তাহলে আজমা কটা মালা গাঁথলো, x + 6। এরপর দেখো আমাদের দোকানে অনেকগুলি মোম রঙের প্যাকেট রয়েছে, প্রতি প্যাকেটে 12টি মোম রং রয়েছে। প্যাকেটগুলি না গুনে দোকানে মোট কতগুলি মোম রং আছে সেটা হিসেব করার সহজ নিয়ম খুঁজি। দেখো ধরি দোকানে xটি মোম রঙের প্যাকেট রয়েছে, প্রতি প্যাকেটে 12টি মোম রং রয়েছে, তাহলে দোকানে মোট মোম রং আছে 12 × x, তার মানে 12xt। তারপরে 5-এর অঙ্কটা কি আছে, আজ আমাদের স্কুলের অনুষ্ঠানে আমরা অনেকগুলো সারিতে বসেছি, প্রতি সারিতে যদি 15 জন করে বসি তাহলে আমরা মোট কতজন স্কুলের অনুষ্ঠানে এসেছি তা হিসেব করার সহজ নিয়ম খুঁজি। দেখো ধরি আমরা ওয়াইটি সারিতে বসেছি, প্রতি সারিতে 15 জন করে বসছি, তাহলে ওয়াইটি সারিতে কতজন বসবো, 15 × y, তাহলে 15 ওয়াইটি মোট ছাত্রছাত্রী এসছে। পার্থ আর তীর্থ দুজন পুকুর পাড়ে বসে মাছ ধরছে। তীর্থ যতগুলি মাছ ধরলো, পার্থ তার থেকে 5টি মাছ বেশি ধরলো। পার্থ কতগুলি মাছ ধরেছে তীর্থের মাছের সংখ্যা হিসেবে প্রকাশ করার চেষ্টা করি। দেখো ধরি তীর্থ ধরেছে xটি মাছ, তাহলে পার্থ তীর্থ থেকে 5টি মাছ বেশি ধরবে, তাহলে পার্থ কটা মাছ ধরবে, x + 5টি মাছ। তারপর কি দেখো, মিতা ও মায়া কাগজের নৌকা তৈরি করেছে।
মিতা মায়ের থেকে দুটি নৌকা কম তৈরি করলো। মিতা কতগুলি কাগজের নৌকা তৈরি করলো হিসেব করে দেখি তো। ধরি মায়া পিটি নৌকা তৈরি করেছে, মিতা মায়ের থেকে দুটি নৌকা কম তৈরি করলো, তাহলে মিতার তৈরি করা নৌকার সংখ্যা হবে কত? P-2, কম মানে বিয়োগ করতে হয়। তারপরে দেখি বাবা অনেকগুলি মিষ্টির প্যাকেট আনলেন। যদি প্রতি প্যাকেটে 5টি সন্দেশ থাকে তবে বাবা কতগুলি মিষ্টি আনলেন একটু হিসেব করে দেখি তো। দেখো, ধরি বাবা এটি প্যাকেট মিষ্টি এনেছিলেন, প্রতি প্যাকেটে 5টি করে সন্দেশ আছে, তাহলে মোট সন্দেশ কটা আছে? 5 × A মানে 580। তারপরে দিদা আজ নারকেল সন্দেশ তৈরি করেছেন। দিদা আমাকে যতগুলি সন্দেশ দিলেন আমার ভাইকে তার থেকে দুটি বেশি দিলেন, আমার বোনকে আমার থেকে আবার 3টি সন্দেশ কম দিলেন। ভাই ও বোনকে কতগুলি করে সন্দেশ দিলেন তা আমার পাওয়া সন্দেশের অজানা সংখ্যা হিসেবে হিসেব করি। দেখো, ধরি আমি পেয়েছি 1টি সন্দেশ, আমার দিদা আমার ভাইকে 2টি সন্দেশ বেশি দিয়েছে, তাহলে x + 2 পেয়েছে ভাই, আর আমার দিদিকে আমার বোনকে 3টি সন্দেশ কম দিয়েছে, তাহলে x - 3 এতগুলো সন্দেশ আমার বোন পেয়েছে। দেখো, এভাবেই সমস্ত অঙ্কগুলো তোমাদের সামনে হাজির করলাম। 5.1 এখানে শেষ হচ্ছে। এরপর আমরা দেখে নেব পরিবেশ থেকে কী পড়া আছে, তার উত্তরগুলি বা কীভাবে করতে হবে। এবার আমরা পরিবেশ ও বিজ্ঞানের 31 পারা থেকে পড়া শুরু করছি। দেখো, প্রথমে দেখতে পাবো কি রয়েছে, ভৌত ও রাসায়নিক পরিবর্তনের বৈশিষ্ট্য। করে দেখো, একটা কাগজের টুকরো নাও, নিচের ধাপগুলি অনুসরণ করে কাজটা করতে থাকো ও নিজে কি দেখছো লেখো। প্রথম, কাগজের টুকরোকে 4টে ভাগে ভাগ করে ফেলো। কি পেলে? আমরা চৌকো চৌকো কয়েকটা কাগজের টুকরো পেলাম। কাগজের টুকরোগুলো দেখতে কেমন হয়েছে? চৌকো বা চারকোনা। যে কোনো একটা টুকরোতে সাবধানে আগুন ধরিয়ে দাও। কি দেখলে? সেটি পুড়ে ছাই হয়ে গেল। এটি কোন ধরনের পরিবর্তন? এটি রাসায়নিক পরিবর্তন। কাগজ থেকে যে ছাই পেয়েছো তা কি আবার কাগজে ফিরে পাওয়া যাবে বলে মনে হয়? না, কখনোই ছাইকে কাগজে পরিবর্তন করা যাবে না। ঠিক আছে, তাহলে কি জানলাম? এক্ষেত্রে মূল পদার্থে ফিরে যাওয়া যায় কি যায় না? যায় না। একটু ভেবে দেখো তো, এরকম ঘটনা কি ঘটতে তোমরা কোনো মূল পদার্থ একই জায়গায় ফিরে যায়, আবার কোনো ক্ষেত্রে মূল পদার্থ একই জায়গায় ফিরে যাওয়া যায় না। তাহলে যে ঘটনায় মূল পদার্থটি ফিরে যাওয়া যায় সেটি হচ্ছে ভৌত পরিবর্তন, আর যে ক্ষেত্রে মূল গঠন বা ধর্মবিষ্ট পাল্টে যায় সেটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। তাহলে এখানে তোমরা বুঝতে পারছো ভৌত পরিবর্তন কোনটা, রাসায়নিক পরিবর্তন কোনটা। আগের অবস্থায় ফিরে গেলে ভৌত পরিবর্তন, আর যদি ফিরে না যায় তাহলে সেটা হবে রাসায়নিক পরিবর্তন। এরপরে কি আছে দেখো, এরপরে আবার বলেছে করে দেখো কি লেখা রয়েছে। বাড়িতে যখন জল ফুটিয়ে রান্না করা হয় ঠিক সেই সময় পাত্রের ঠিক ওপরে একটা হাতল আছে, এমন একটি পাত্র সাবধানে ধরো। কি দেখলে লেখো। দেখা যাবে এখানে জলের ছোট ছোট বিন্দু জমা হয়েছে। কেন এমন হলো? জলীয় বাষ্প ঘনীভূত হয়ে, এই যে জলীয় বাষ্প উঠছে ঘনীভূত হচ্ছে, ঘনীভূত হয়ে জলে পরিণত হচ্ছে। আবার বলছে পড়ে থাকা পুরনো লোহার জিনিসের উপরের দিকটা কেমন হয় বলতো? লালচে রঙের বা লালচে বাদামি রঙের একটা আস্তরণ স্তর পড়ে থাকতে দেখা যায়। এরকম লোহার জিনিসের উপরের অংশ যেটা লোহার উপরে উঠে আসে না, ছড়িয়ে দাও। এবার নতুন লোহার ছোট পেরেক বা আলপিনের কাছে নিয়ে যাও, চুম্বক নিয়ে যাও। কি দেখতে পাবে? নতুন লোহার টুকরো তার কাছে যদি নিয়ে যাওয়া যায় দেখা যাবে পেরেকটি চুম্বক দ্বারা আকৃষ্ট হচ্ছে। আর পুরনো লোহার কাছে যদি নিয়ে যাওয়া যায় সেটা কি দেখতে পাবো? সেটা পেরেকটা আকৃষ্ট হচ্ছে না। তাই লোহার সঙ্গে এই লোহার পাল্টে যাওয়া রূপটা বা মরচেটা কী লক্ষ্য করলে? একটা আকৃষ্ট হয় আর একটা আকৃষ্ট হয় না।
দেখো এরপরে আছে আমাদের 32 পাতায় একটা ছক দিয়েছে, ছকটা আমরা বুঝে নেব। একই রকম এইরকম ঘটনা, বিভিন্ন ঘটনা, ভৌত ও রাসায়নিক পরিবর্তনের বৈশিষ্ট্যগুলো তোমরা লক্ষ্য করে থাকবে। একটা তুলনামূলক আলোচনা এই বিষয়ে তোমাদের ধারণাকে আরও স্পষ্ট করে। দেখো ভৌত পরিবর্তন, রাসায়নিক পরিবর্তন। জল ফুটে বাষ্পে পরিণত হয়, এটি হচ্ছে ভৌত পরিবর্তন। কিন্তু জলে চাল ফুটিয়ে ভাত রান্না করা হয়, এটি হচ্ছে রাসায়নিক পরিবর্তন। জল থেকে বাষ্প হলে আবার জলের কোনো পরিবর্তন হয় না, ঠিক আছে। কিন্তু চাল থেকে ভাত হয়ে গেলে চাল এর রাসায়নিক পরিবর্তন হয়ে যায়। জলীয় বাষ্পকে জলে পরিণত করলে, জলীয় বাষ্প কী করলে, জলীয় বাষ্পকে ঠান্ডা করলে আবার জল ফিরে যায়। ভাতকে আর কোনোভাবেই চালে ফেরত পাওয়া যায় কি? ফেরত পাওয়া যায় না। তাহলে এই ধরনের পরিবর্তনের কারণটা সরে নিলে মূল পদার্থে ফিরে পাওয়া যায়। এখানে কিন্তু কারণটা সরিয়ে নিলে মূল পদার্থে ফিরে পাওয়া যায় না। তাহলে ভৌত পরিবর্তন হচ্ছে উভমুখী ঘটনা, আর রাসায়নিক পরিবর্তন হচ্ছে একমুখী ঘটনা। এভাবেই আমরা এটা বোঝার চেষ্টা করলাম, দেখে নাও তোমরা। এরপরে বলছে নিচের ঘটনাটা বলতে পারো একমুখী ঘটনা না উভমুখী ঘটনা। দেখো একটি পাত্র ছিল, হাতুড়ি দিয়ে পাত্রটিকে একটা টুকরো ভেঙে দিয়েছি। এগুলোকে আবার জোড়া যাবে? ঠিকমতো জোড়া যাবে না। তাহলে এটা হচ্ছে আমাদের রাসায়নিক পরিবর্তন। কোনটা ভৌত পরিবর্তন, কোনটা রাসায়নিক পরিবর্তন আমরা ছকের সাহায্যে বুঝে নেব। এখানে কয়েকটা জিনিস দিয়েছে, দেখো। প্রথম হচ্ছে বরফ গলে জল হওয়া, এটা কিন্তু ভৌত পরিবর্তন। কাঠ পুড়িয়ে আগুন জ্বালানো, এটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। লোহা চুম্বকে তৈরি করা, এটা হচ্ছে ভৌত পরিবর্তন। বাল্ব জ্বালানো, এটা হচ্ছে কিন্তু ভৌত পরিবর্তন। দুধ থেকে দই তৈরি করা, রাসায়নিক পরিবর্তন। কালো চুল পেকে সাদা হয়ে যাওয়া, রাসায়নিক পরিবর্তন। লোহায় মরচে পড়া, রাসায়নিক পরিবর্তন। খাদ্যনালী খাবার হজম করা, রাসায়নিক পরিবর্তন। গাছের রং পাল্টে যাওয়া, এগুলো সব হচ্ছে রাসায়নিক পরিবর্তন। কর্পূর ডুবে যাবে, এটা হচ্ছে ভৌত পরিবর্তন। দেখো এইরকমভাবেই আমরা 32 পাতার সমস্ত পড়াটা বুঝে নিলাম। আশা করি আজকে পড়াটা তোমাদের অনেক কাজে এসছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেল যদি নতুন এসে দেখো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমরা প্রত্যেকে ভালো থাকবে।